কি Here you can see, ইংরেজিতে কেস সাধারণত 5 রকমের হয়ে থাকে: নমিনেটিভ কেস, অবজেক্টিভ কেস, পজিটিভ কেস, ভোকেটিভ কেস এন্ড ডেটিভ কেস। প্রত্যেকটা ক্লাসে আমি যদি এইভাবে নেই তাহলে আপনাদের মনে হয় বেশি ভালো হবে। সেই সিস্টেমটা হচ্ছে, আমি গত ক্লাসের লেকচার শিটে যা পড়িয়েছিলাম সেখান থেকে আমি একটু ফিডব্যাক দেই এবং আপনাদের কাছ থেকে আমি একটু ফিডব্যাক নেই। এটা কিন্তু খুবই একটা ভালো বিষয়। যেমন আমি কি কি পড়িয়েছিলাম আপনাদের এটা মনে থাকার কথা। অর্থাৎ এখানে আমরা বলেছিলাম যে কেস হচ্ছে 5 প্রকার। তার ভিতর দেখেন আমরা নমিনেটিভ কেস পড়েছিলাম। যখন কোনো নাউন বা প্রোনাউন কর্তা রূপে ব্যবহৃত হয় তখন তাকে নমিনেটিভ কেস বলে। নমিনেটিভ কে পেতে হলে ক্রিয়াকে হু অথবা হট দ্বারা প্রশ্ন করতে হয়। তারপর কি পড়েছিলাম? নমিনেটিভ এর পরে আমরা পড়েছিলাম অবজেক্টিভ কেস। কি পড়েছিলাম বলুন তো? অবজেক্টিভ কেস। এই অবজেক্টিভ কেস আবার 2 প্রকার। অবজেক্টিভ কেস কয় প্রকার ছিল তো? আপনাদের অবশ্যই মনে আছে, অবজেক্টিভ কেস 2 প্রকার: অ্যাকুইজিটিভ কেস এবং আরেকটি হচ্ছে ডেটিভ কেস। তো এইখানে আমরা প্রত্যেকটা কেস কিন্তু খুব ভালোভাবে কমপ্লিট করেছিলাম। আমরা তারই ধারাবাহিকতায় আজকে একটি পার্ট আমরা আলোচনা করব, খুব ইম্পর্ট্যান্ট এবং ইংরেজি ভাষার প্রাণ বলা হচ্ছে, দ্যাট ইজ কল্ড পার্টস অফ স্পিচ। এই পার্টস অফ স্পিচটা আমরা যদি ভালোভাবে বুঝতে পারি আমাদের এই ভাষাটা অনেক অনেক সহজ হয়ে যাবে। পার্টস অফ স্পিচ শব্দের অর্থ কি? কেউ কি কিছু বলতে পারবেন? পার্টস অফ স্পিচ কেমন হয়, এটা সংজ্ঞা কি? ধন্যবাদ, ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এইখানে একটা পার্টস, একটা মোটর বাইকের অনেকগুলা পার্টস থাকে না? একটা বাক্যেরও কিন্তু অনেকগুলো পার্টস থাকে। এই পার্টস গুলা কি কি আমরা সেই পার্টস নিয়ে একটু আলোচনা করব। আর পার্টস যদি আপনি শিখে ফেলতে পারেন, পার্টসটা সম্পর্কে আপনার ভালো ধারণা থাকে, ইংরেজি ভাষাটা আপনার কাছে অ্যাজ ইজি অ্যাজ ওয়াটার হয়ে যাবে, একেবারে বাস্তব কথা। দেখেন এই পার্টস অফ স্পিচের ভিতরে ভার্ব আছে, যেই ভার্বকে বলা হচ্ছে, ভার্ব ইজ কল্ড দ্য হার্ট বিট অফ আ সেন্টেন্স। অর্থাৎ একটা বাক্যের হার্ট বিট বলা হচ্ছে। কি বলা হচ্ছে বলেন তো? হার্ট বিট। এই হার্ট বিট যেমন, অর্থাৎ আমাদের হৃদস্পন্দন যেটা, এটার ক্রিয়া বন্ধ হয়ে গেলে কিন্তু আমরা মৃত বলে গণ্য হব। তো এখানে পার্টস অফ স্পিচের ভিতরে ভার্ব আছে, নাউন আছে, অ্যাডজেক্টিভ আছে, অ্যাডভার্ব আছে। প্রত্যেকটা বিষয় আমাদের খুব ইম্পর্ট্যান্ট। প্রত্যেকটা বিষয় আমাদেরকে খুব ভালো করে দেখতে হবে। পার্টস অফ স্পিচ কাকে বলে? ডেফিনিশন দেখেন, বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকে এক একটি পার্টস অফ স্পিচ বলে। এভরি সিঙ্গেল ওয়ার্ড উই ইউজ ইন আ সেন্টেন্স ইজ কল্ড এ পার্টস অফ স্পিচ। এই জায়গাটা একটু খেয়াল করেন। করিম ইজ এ গুড বয়, এখানে আমি কি লিখেছি? এখানে লিখেছি করিম ইজ এ গুড বয়। এখানে করিম একটি পার্টস অফ স্পিচ, ইজ একটি পার্টস অফ স্পিচ, এ, গুড, বয়, প্রত্যেকে এক একটি পার্টস অফ স্পিচ। অর্থাৎ বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকে এক একটি পার্টস অফ স্পিচ বলে। দেখেন এখানে আমি যদি একটি শব্দ আলাদা করে লিখলাম, ডি ও জি, ডগ শব্দের অর্থ হচ্ছে কুকুর। এই ডগ শব্দের অর্থ কি বলেন তো? কুকুর। তো এইটা কিন্তু আমি পার্টস অফ স্পিচ বলতে পারবো না। স্পিক ইংলিশ উইথ সোনামুখ স্যারের এই বইটিতে এখানে দেওয়া আছে, দেখেন কেন পার্টস অফ স্পিচ বলতে পারবো না জানেন? এই ডগ কিন্তু কোনো বাক্যে ব্যবহৃত হয়নি। এই ডগ কিন্তু কোনো বাক্যে ব্যবহৃত হয়নি। অর্থাৎ আমার কথাটা কি আপনারা বুঝতে পারছেন? আবার একটু ক্লিয়ার করে দেই, দেখেন এটি শুধুমাত্র একটি শব্দ, এটা একটা ওয়ার্ড। কিন্তু যদি বলা হয় দিস ইজ আ ডগ, আই হ্যাভ আ ডগ, তখন এই ডগ শব্দটা একটা পার্টস অফ স্পিচ হবে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? আমি যা বললাম এটা কি বুঝতে পারছেন? আরাধ্যা, মনি আক্তার, সবার কাছে কি পৌঁছিয়েছে আমার এই কথাটা? এখানে আমি না বুঝলে আমি আরো 10 বার করে বুঝাবো, কিন্তু বলা যাবে না যে স্যার আমি। আয়শা সিদ্দিক, আপনি শুনতে পাচ্ছেন? একটু সাড়া দিবেন প্লিজ। থ্যাংক ইউ। যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনি ডিরেক্ট আমাকে কোয়েশ্চেন করবেন, আমি সেখানে থামবো। আমি সেই জায়গাটা অনেকবার করে বুঝাবো। এই ল্যাঙ্গুয়েজটা আমি অনেক পরিশ্রম করব। আপনাদেরকেও কিন্তু একটু পরিশ্রম করতে হবে। কি পরিশ্রম? যেখানে না বুঝবেন একটু কষ্ট করে, একটু পরিশ্রম করে বলবেন যে স্যার এটা বুঝিনি। দেখেন এখানে আমি এই বিষয়টা আরো একটু আলোকপাত করব। করিম ইজ আ গুড বয়, এখানে এই বাক্যের ভিতরে প্রত্যেকটি শব্দ এক একটি পার্টস অফ স্পিচ। কিন্তু আমি যদি এখানে শুধু একটি শব্দ লিখলাম, দেখেন বি ও ওয়াই, বয়, এখানে এই বয়টাকে আমি পার্টস অফ স্পিচ বলতে পারবো না। এটি শুধু একটি ওয়ার্ড মাত্র, একটি শব্দ। কিন্তু যখন এই বয়টি আমি একটি বাক্যে ব্যবহার করেছি তখন তাকে পার্টস অফ স্পিচ বলা যাবে, তখন তাকে পার্টস অফ স্পিচ বলা চলবে। করিম ইজ আ গুড বয়, কিন্তু এখান থেকে আমি শুধু বয়টাকে আলাদা করে নিয়ে গেলাম, এই বয়টা এখানে শুধু একটি ওয়ার্ড, এটা পার্টস অফ স্পিচ নয়। দেখেন আমি ধীরে ধীরে সামনের দিকে আগাবো।
এক নং বাক্যে করিম ইজ আ গুড বয় প্রত্যেকটি একটি পার্টস অফ স্পিচ, ঠিক একইভাবে 2 নং বাক্যে হি গোস টু স্কুল ইত্যাদি আলাদা আলাদা ভাবে প্রত্যেকটি এক একটি পার্টস অফ স্পিচ, কারণ তারা প্রত্যেকটি বাক্যের অংশ। 3 নং বাক্যটিতে মোট 3টি শব্দ রয়েছে। 3 নং বাক্য কি? আশিক ইটস রাইস। আমার 3 নং বাক্যে কি আছে? আশিক ইটস রাইস। অর্থাৎ সুতরাং এই তিনটি বাক্যে যতগুলা শব্দ বা পদ রয়েছে প্রত্যেকে এক একটি পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচের বাংলা কি জানেন? পার্টস অফ স্পিচের বাংলা হচ্ছে পদ। পার্টস অফ স্পিচের বাংলা হচ্ছে পদ। যেমন এইখানে আমি একজন ভালো ছেলে বা ভালো বালক, এখানে প্রত্যেকটি কিন্তু এক একটি পার্টস অফ স্পিচ। কিন্তু যখন এইটা আমি আলাদা আলাদা করে ব্যবহার করব, তখন এটাকে পার্টস অফ স্পিচ বলা যাবে না। ডেফিনেশন 2 দেখেন, ওয়ার্ডস আর কনসিডার্ড অ্যাজ দ্য স্মলেস্ট পার্টস অফ আ সেন্টেন্স অ্যাকর্ডিং টু দ্য ইউজ অ্যান্ড অর্কস আর ডিভাইডেড ইনটু ডিফারেন্ট ক্লাসেস কল্ড পার্টস অফ স্পিচ। অর্থাৎ বাংলাটা এইভাবে বলতে পারি, বাক্যে, হ্যার ইউ ক্যান সি, বাক্যে ব্যবহার এবং কাজের উপর ভিত্তি করে, বাক্যে ব্যবহার এবং কাজের উপর ভিত্তি করে শব্দ সমূহকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হয়েছে। বাক্যের অন্তর্গত এই প্রত্যেকটা শব্দকে পার্টস অফ স্পিচ বলে। পরিবারে দেখবেন মায়ের ভূমিকা একরকম, বাবার ভূমিকা একরকম, সন্তান সন্ততি নাতি নাতনি প্রত্যেকের ভূমিকা কিন্তু আলাদা। এই প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা পার্টস অফ স্পিচ হিসেবে পরিগণিত হবে। আমি আবারও আপনাদেরকে বলছি, পার্টস অফ স্পিচ A to Z খুব ভালোভাবে যদি আমরা শিখতে পারি, তাহলে ইংলিশ ল্যাঙ্গুয়েজটার প্রায় 60 থেকে 70% আমাদের শেখা হয়ে যাবে। এই ভাষাটা একটা গোছালো পদ্ধতিতে যদি শেখা যায়, এই ভাষাটা দ্রুত শেখা যায়, এই ভাষাটা কোনো জড়তা ছাড়া, কোনো ভয় ছাড়া খুব ইজি এবং সিম্পল ওয়েতে শেখা যায়। আমরা কিন্তু কোথা থেকে শুরু করব, কোথায় গিয়ে শেষ করব, এইটা বুঝি না বিধায় ইংরেজি ভাষাটা আমাদের কাছে খুব হার্ড মনে হয়, লোহার থেকেও শক্ত মনে হয়। আসলে কি এই ভাষাটা কি কঠিন আপনারা বলেন তো? প্লিজ অ্যান্সার মাই কোশ্চেন, এই ল্যাঙ্গুয়েজটা কি কঠিন না সহজ? সবাই একটু বলবেন প্লিজ। না, ইজি, কিন্তু আমাদের টেন্সে খুব প্রবলেম। আমরা মানে আসতেছি খাইতেছি এইগুলো উল্টো পাল্টা করে বলে ফেলি, মানে বিশেষ করে আমি। হ্যাঁ। থ্যাংক ইউ। তো এইখানে দেখেন, এই যে টেন্স, না টেন্সের ক্লাসটা আমি করাবো, টেন্সের একটি ক্লাস না অনেকগুলো ক্লাস আমি নিব। এই টেন্স যখন পড়াবো আপনি কোথায় বোঝেন না এটা আমাকে একটু বলবেন, আমি খুব ক্লিয়ার করে দিব। এবং এই টেন্স আমি দুইটা কথা বলবো, টেন্স এবং পার্টস অফ স্পিচ। সর্বাগ্রে শিখতে হবে টেন্স, তারই ধারাবাহিকতায় আমরা শিখব পার্টস অফ স্পিচ। কারণ এই পার্টস অফ স্পিচটা যদি আমরা ভালো করে শিখতে পারি, এই পার্টস অফ স্পিচের আলোকে এই ল্যাঙ্গুয়েজটা আমরা অনেক সহজ করে ফেলতে পারবো। এবং এই পার্টস অফ স্পিচটা যখন আমাদের কাছে সহজ হয়ে যাবে, তখন আমাদের কাছে টেন্সও সহজ হয়ে যাবে। তো প্রথমে টেন্স কেন শিখবো? আমি যদি বলি আমি ভাত খেতে থাকবো, আমি ভাত খেতে থাকবো, এইটি কোন টেন্স? এটা যদি 1 সেকেন্ড বা 2 সেকেন্ডের ভিতরে আমার ব্রেনে চলে আসে, আপনি এটা দ্রুত ট্রান্সলেট করতে পারবেন। এখানে আপনি বুঝতে পারবেন। থ্যাংক ইউ, ফিউচার কন্টিনিউয়াস টেন্স। দেখেন এই যে উত্তরটা দিতে পারছেন না, এইবার উত্তরটা যখন আপনি দেওয়া শিখে গেছেন, ওই ফিউচার কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালীটাও আপনাকে একটু জেনে রাখতে হবে। অর্থাৎ সাবজেক্ট এর পরে শ্যাল বি বা উইল বি, তারপর ভার্বের পর আইএনজি, তারপর অবজেক্ট। অর্থাৎ আমি ভাত খেতে থাকবো, আই শ্যাল বি ইটিং রাইস, বা আই উইল বি ইটিং রাইস, শ্যালের ব্যবহার করবেন না, সব জায়গায় উইল ব্যবহার করবেন। তারপর কি? তাহারা মাছ ধরতে থাকবে, দে উইল বি ক্যাচিং ফিশ, দে উইল বি ক্যাচিং ফিশ। এই জায়গাটা দেখেন, যদি আমরা ক্লিয়ার করতে পারি টেন্সের এই যে বিষয়টা, তাহলে কিন্তু আমাদের টেন্স সম্পর্কে আর কোনো ভয় থাকবে না। আর টেন্স সম্পর্কে যখন আমরা ভয়কে জয় করতে পারবো, আমরা অন্যান্য বিষয়গুলোও পারবো। একেবারে প্রথম যে সিঁড়ি বা স্তম্ভ, যে পিলার, এইটার নাম হচ্ছে টেন্স। এখানে আপনারা যত বেশি ভালো করে শিখতে চাইবেন, আমার সঙ্গে লেগে থাকবেন। একটি দুইটি ক্লাস যদিও গ্যাপ গিয়েছে, মাত্র 2টা ক্লাস, আমি এই ক্লাস 2টা নিয়ে দিব। মানুষ মাত্রই সমস্যা থাকতে পারে, আমারও হয়তো একটু ছিল। তো এইটা ক্লাস 2টা আপনারা করতে পারবেন, কোনো সমস্যা নেই, রেগুলার হইতে পারবেন, এটা নিয়ে মন খারাপ করবেন না। কিন্তু আমার বিষয়টা হচ্ছে কি, আপনারা, আমি যেদিন পড়াবো বা আমি ক্লাস করাবো, একটু ক্লাসে অ্যাটেন্ড হবেন, এবং আমার যে হোম টাস্ক গুলো থাকবে এগুলো একটু করবেন। আমি খুব মানে জোরে বলতে পারি আপনারা ল্যাঙ্গুয়েজটা 2 থেকে 3 মাসের ভিতরে কভার করতে ফেলতে পারবেন। তো দেখেন এখানে পার্টস অফ স্পিচের সংজ্ঞা আমরা জানলাম। ডোন্ট রান ইন দ্য সান, ওয়াকিং ইজ দ্য বেস্ট এক্সারসাইজ, হি ওয়েন্ট টু স্কুল। উপরে বাক্যগুলোতে প্রত্যেকটি শব্দকেই পার্টস অফ স্পিচ বলে।
একটা কথা মনে রাখতে হবে যে শব্দগুলো অবশ্যই কোনো না কোনো বাক্যের অংশ হতে হবে। আলাদাভাবে কোনো ওয়ার্ড, দেখেন আমি এখানে যে কথাটা বলেছি না, আমি আপনাদের এতক্ষণ যে কথাগুলো বুঝালাম, সেই কথাগুলো কিন্তু এখানে সুন্দর করে উপস্থাপন করা আছে। কি, একটা কথা মনে রাখতে হবে যে শব্দগুলো অবশ্যই কোনো না কোনো বাক্যের অংশ হতে হবে। আলাদাভাবে কোনো একটা শব্দকে পার্টস অফ স্পিচ বলা যাবে না। অর্থাৎ সকল পার্টস অফ স্পিচই ওয়ার্ড, কিন্তু সকল পার্টস অফ স্পিচ, সকল ওয়ার্ডই পার্টস অফ স্পিচ নয়। আমরা ছোটবেলায় একটা কথা পড়েছিলাম, কথাটা কি ছিল জানেন? আমাদের এই কথাটা ছিল হচ্ছে, সকল ক্ষারই ক্ষারক কিন্তু সকল ক্ষারক ক্ষার নয়। এটা সায়েন্সের একটি কথা। সকল ক্ষারই ক্ষারক কিন্তু সকল ক্ষারক ক্ষার নয়। এখানে এই উদাহরণটি খুব কাজে লাগবে। সকল পার্টস অফ স্পিচই ওয়ার্ড, কিন্তু সকল ওয়ার্ডই পার্টস অফ স্পিচ নয়। কি বললাম? অর্থাৎ এখানে বাক্যের অন্তর্গত প্রত্যেকটি ওয়ার্ডকে পার্টস অফ স্পিচ বলা যায়, কিন্তু সকল ওয়ার্ডকে পার্টস অফ স্পিচ বলা যায় না। কেন জানেন? এইখানে দেখেন আমি উপরে লিখেছি ডিওজি ডগ, বিওওয়াই বয়। এটা শুধুমাত্র এক একটি ওয়ার্ড, কিন্তু যখন আমি এই বয়টাকে একটা বাক্যের ভিতরে ব্যবহার করলাম, করিম ইজ আ গুড বয়, এখানে করিম একটি পার্টস অফ স্পিচ, ইজ একটি, এ একটি, গুড একটি, বয় একটি। কিন্তু এখান থেকে যখন আমি বয়কে আলাদা করে দূরে কোথাও লিখলাম, এই বয় কিন্তু শুধুমাত্র একটি ওয়ার্ড হয়ে যাবে। এটা কোনো সেন্টেন্স হবে না, সরি, এটা কোনো পার্টস অফ স্পিচ হবে না। এখানে সেই কথাটি বলা হয়েছে, সকল পার্টস অফ স্পিচই ওয়ার্ড, কিন্তু সকল ওয়ার্ডই পার্টস অফ স্পিচ নয়। খুব ইম্পর্ট্যান্ট একটি কথা এই পার্টস অফ স্পিচের জগতে। পার্টস অফ স্পিচ মানে বাক্যের অংশ। যতক্ষণ ওয়ার্ড, যতক্ষণ বাক্যে ব্যবহার না হবে, ততক্ষণ এটাকে পার্টস অফ স্পিচ বলা যাবে না। আমি যদি বলি ওয়াটার, তাহলে সেটা কোনো পার্টস অফ স্পিচ না, সেটি একটি সিঙ্গেল শব্দ বা ওয়ার্ড। ওয়াটার শব্দের অর্থ হচ্ছে পানি, কারণ এটা কোনো বাক্যের অংশ নয়, সম্পূর্ণ আলাদা একটা শব্দ মাত্র। কিন্তু আমি যদি বলি ওয়াটার ইজ লাইফ, দেখেন আমি একটু কালার করলাম, ওয়াটার ইজ লাইফ, এইটা কিন্তু এখানে ওয়াটার একটি পার্টস অফ স্পিচ। কেন জানেন? এটা একটা বাক্যে বসেছে। কোথায় বসেছে? বাক্যে বসেছে। তাহলে ওয়াটার একটি পার্টস অফ স্পিচ হবে, কারণ এখানে ওয়াটার বাক্যের একটি অংশ। পার্টস অফ স্পিচ কয় প্রকার বলেন তো? পার্টস অফ স্পিচ 8 প্রকার না 9 প্রকার? কেউ বলতে পারবেন পার্টস অফ স্পিচ কত প্রকার? 8 প্রকার। 8 প্রকার। 8 প্রকার। আমি যদি বলি 9 প্রকার, তাহলে কি হবে? না স্যার। হবে না, এটা হবে কিন্তু ভুল হয়ে যাবে। তো সেই 8 প্রকার পার্টস অফ স্পিচ কি কি আমরা সবাই জানি, কিন্তু আমরা এগুলোর ভিতরে প্রবেশ করব, এটা এইগুলো আমরা ডিটেইলস জানবো। এই পার্টস অফ স্পিচ গুলো ডিটেইলস জানতেই হবে। আমি আবারও বলছি, ডিটেইলস জানতেই হবে। কারণ দেখেন, এই পার্টস অফ স্পিচ ডিটেইলস যখন জেনে যাবেন, তখন এই ল্যাঙ্গুয়েজটা আপনার কাছে কিন্তু অনেক সহজ মনে হবে পূর্বের তুলনায়। একটি অঙ্ক আপনি পারেন না, টিচার যখন অঙ্কটি করিয়ে আপনাকে বুঝাই দিল, তখন আপনি বলবেন যে ও, এই সহজ অঙ্ক, এটা তো আমি পারতাম। তো এখানেও ঠিক দেখবেন, আমি এই ক্লাসগুলো নেওয়ার পরে ল্যাঙ্গুয়েজটা আপনাদের কাছে খুব ইজি মনে হবে। তো দেয়ার আর 8 টাইপস অফ পার্টস অফ স্পিচ অ্যাকর্ডিং টু দ্য ফাংশনস ইন আ সেন্টেন্স। অর্থাৎ নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রেপোজিশন, কনজাংশন এন্ড ইন্টারজেকশন। নাউন, নাউন শব্দের অর্থ হচ্ছে বিশেষ্য। নাউন শব্দের অর্থ কি বলেন তো? বিশেষ্য। প্রোনাউন শব্দের অর্থ সর্বনাম। অ্যাডজেক্টিভ নাম বিশেষণ। ভার্ব ক্রিয়া বা কাজ। অ্যাডভার্ব ক্রিয়া বিশেষণ। প্রেপোজিশন পদান্বয়ী অব্যয়। কনজাংশন সংযোজক অব্যয়। ইন্টারজেকশন আবেগ সূচক অব্যয়। ইন্টারজেকশন শব্দের অর্থ কি বলেন তো? আবেগ সূচক অব্যয়। ইন্টারজেকশন শব্দের অর্থ হচ্ছে আবেগ সূচক অব্যয়। দেখেন অব্যয়টাকে, এটা আমরা সবাই জানি কম বেশি, অব্যয়টাকে কয় ভাগে ভাগ করা হয়েছে? বাংলায় যেটাকে অব্যয় বলে, যার আয় ব্যয় লয় ক্ষয় কিছুই নাই, তাকে বলা হয় অব্যয়। এই অব্যয়টা বাংলায় পদ 5 প্রকার: বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। এবং ইংরেজিতে এই অব্যয়কে 3 ভাগে ভাগ করা হয়েছে: পদান্বয়ী অব্যয়, সংযোজক অব্যয় এন্ড আবেগ সূচক অব্যয়। পদান্বয়ী অব্যয়, সংযোজক অব্যয় এবং আবেগ সূচক অব্যয়। এই অব্যয়গুলোকে আমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে। প্রেপোজিশনের ব্যবহার খুব ভাস্ট, খুব ভাস্ট অ্যান্ড ফাস্ট। ইংলিশ ল্যাঙ্গুয়েজে কোনটার গুরুত্ব কম নয়, কিন্তু এখানে ভার্বের ব্যবহার, নাউনের ব্যবহার, অ্যাজেক্টিভের ব্যবহার অ্যান্ড প্রেপোজিশনের ব্যবহার, অ্যাডভার্বের ব্যবহারও আছে অনেক। ইন্টারজেকশন, কনজাংশন এগুলো আছে বা ততটা গুরুত্বপূর্ণ না। এখানে আমাকে কি করতে হবে? সর্বাগ্রে ভার্বের ব্যবহার খুব ভালো করে শিখতে হবে। তো প্রেপোজিশন 8 প্রকার কি কি? নাউন, এর অর্থ হচ্ছে বিশেষ্য। প্রোনাউন সর্বনাম। অ্যাডজেক্টিভ নাম বিশেষণ। ভার্ব ক্রিয়া বা কাজ। অ্যাডভার্ব ক্রিয়া বিশেষণ।
প্রেপোজিশন পদান্বয়ী অব্যয়, কনজাংশন সংযোজক অব্যয়, এন্ড ইন্টারজেকশন আবেগসূচক অব্যয়। ইন্টারজেকশন শব্দের অর্থ কি বলেন তো? আবেগসূচক অব্যয়। অর্থাৎ এই ইন্টারজেকশনটা আমরা খুব একটি ভালো করে দেখব, সবগুলোই দেখব। তো এখন এখানে উম, আয়েশা সিদ্দিক আপনি একটু পড়েন নাউনটার সংজ্ঞা কি, এটা একটু পড়ে ফেলেন। এই যে উপরে কি লেখা আছে, যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর হুম। নাম। যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম প্রকাশ করা হয় তাকে নাউন বলে। তারপর আমাদের চোখের সামনে যা দেখি সেগুলোর নামকেই নাউন বলে। নাউন দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থান, ঘটনা ইত্যাদির নাম বোঝায়। ইত্যাদির ওকে, কি বোঝায় বলেন? নাম বোঝায়। দেখেন, ইত্যাদির নাম বোঝায়। থ্যাংক ইউ। এই যে জায়গাটা আপনি পড়লেন, এইখানে আমরা কি বুঝতে পারলাম? এখানে বলা হচ্ছে আমরা ঘুম থেকে উঠে চোখ মেলে যা কিছু দেখতে পাই সবকিছুই নাউন। এবং এখানে আমি আরেকটু জানিয়ে রাখি, আমরা যা দেখতে পাই তা নাউন, আবার যা না দেখতে পাই এটাও নাউন। কেমন কথা হয়ে দাঁড়ালো? আমাদের প্রত্যেকের ভিতরে রুহু আছে, আত্মা যেটাকে বলি। আমাদের ভিতরে হার্ট আছে, হার্ট তো দেখা যায়, বাট আমাদের যে মন, প্রাণ, তারপর আপনি কারো সততা, কারো দয়া, কারো মায়া, মমতা, ভালোবাসা, এগুলা কখনো দেখা যায় না। এগুলো কিন্তু উপলব্ধি করতে হয়। শীতের সময় যখন শীত পড়ে, আমরা আমাদের স্কিনে, আমাদের শরীরে এইটার উপলব্ধি বুঝতে পারি। তো যে জিনিস আমরা দেখতে পাই এগুলাও নাউন, এবং যেগুলো দেখতে পারি না, আমাদের হৃদয় দিয়ে উপলব্ধি করতে হয়, এগুলাকেও নাউন বলা হয়। জাস্ট এতটুকু কি বুঝতে পারছেন যা বললাম? হ্যাঁ, পারছে। দেখেন, এইগুলো আমাদের শিখতে হবে। এগুলো শিখে আস্তে 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 আপনাদের পাকা করে তুলবো। একদিনে কিন্তু হবে না। এখানে আমি কি বললাম? এখানে বললাম যে যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম প্রকাশ করা হয় তাকে নাউন বলে। আমাদের চোখের সামনে যা দেখি সেগুলোর নামকে নাউন বলে। নাউন দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থান, ঘটনা ইত্যাদির নাম বোঝায়। দেখেন, করিম ডাজ নট লাইক টু গো টু স্কুল, এই বাক্যে করিম একজন ব্যক্তির নাম। তো এই করিম হচ্ছে এখানে নাউন। করিম একজন ব্যক্তির নাম, করিম নাউন। কুয়েত ইজ আ মুসলিম কান্ট্রি, এখানে কুয়েত একটি দেশের নাম, কুয়েত নাউন। ডায়মন্ড ইজ ভেরি ভ্যালুয়েবল, ডায়মন্ড একটি বস্তুর নাম, এটা নাউন। Nouns are classified into five types. These are, nouns are classified into five types. These are, এই নাউনকে পাঁচ ভাগে ভাগ করা হয়েছে: প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট নাউন। দেখেন, প্রপার নাউন শব্দের অর্থ হচ্ছে নামবাচক বিশেষ্য। প্রপার নাউন শব্দের অর্থ হচ্ছে নামবাচক বিশেষ্য। কমন নাউন শব্দের অর্থ হচ্ছে জাতিবাচক বিশেষ্য। তারপর আছে কালেকটিভ নাউন শব্দের অর্থ হচ্ছে সমষ্টিবাচক বিশেষ্য। ম্যাটেরিয়াল নাউন শব্দের অর্থ হচ্ছে বস্তুবাচক বিশেষ্য। এবং অ্যাবস্ট্রাক্ট নাউন শব্দের অর্থ হচ্ছে এটার গুণবাচক বিশেষ্য। ওই যে বললাম গুণ, একটা মানুষের সততা, কোনো মানুষের দয়া, মায়া, মমতা, ভালোবাসা, এগুলা কিন্তু এক একটি গুণের নাম। এই গুণের নামকে বলা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এইগুলো আমরা বিস্তারিত জানতে পারবো, বুঝতে পারবো এবং শিখতে পারবো। তাহলে নাউনকে কয় ভাগে ভাগ করা হয়েছে প্লিজ একটু উত্তর দিবেন। কয় ভাগে বলেন তো? পাঁচ ভাগে। কয় ভাগে ভাগ করা হয়েছে? পাঁচ ভাগে। আমরা সেই পাঁচ ভাগটা একটু দেখব। দেখেন, খুব ইম্পর্টেন্ট একটি ক্লাস আজকের ক্লাসটি। প্রোনাউন শব্দের অর্থ হচ্ছে সর্বনাম। তো এখানে নাউনকে যে পাঁচ ভাগে ভাগ করা হয়েছে আমরা একটু দেখব। তো তার আগে আমরা এখানে ধারাবাহিকভাবে আসছি, নাউনের পরে আছে প্রোনাউন, সর্বনাম। সহজভাবে যে সকল শব্দ আমরা নামের পরিবর্তে বসাই তাকেই প্রোনাউন বা সর্বনাম বলে। সহজভাবে আমরা নামের পরিবর্তে যে শব্দ বসাই, যেমন ওই যে করিম শব্দটি, আমি যদি বারবার বলতে থাকি করিম একজন ভালো ছেলে, করিম নিয়মিত স্কুলে যায়, করিম ভালো ফুটবল খেলে, করিম ভালো, করিমের হাতের লেখা ভালো, করিম নিয়মিত গান করে, তার গলার কণ্ঠস্বর ভালো, এইটা বারবার যদি করিম বলতে থাকি, এই শব্দটা কিন্তু, এই বাক্যগুলা কিন্তু ভালো শোনাবে না, আমাদের কাছে শ্রুতি কটু হবে। তো এটা কি করতে হবে? এটা বলবো, একবার বলবো করিম একজন ভালো ছেলে, সে নিয়মিত স্কুলে যায়, সে ভালো ফুটবল খেলে, তার হাতের লেখা ভালো, সে ভালো গান গাইতে পারে। করিমের পরিবর্তে আমরা কি ব্যবহার করলাম? হি। করিমের পরিবর্তে আমরা কি ব্যবহার করলাম? হি। তো কারণ নামের পরিবর্তে বারবার ওই ব্যক্তির নাম উল্লেখ না করিয়া আমরা যেটা ব্যবহার করি সেটাকে বলা হয় প্রোনাউন। সেটাকে বলা হয় প্রোনাউন। এটার বাংলা হচ্ছে সর্বনাম। প্রোনাউনের বাংলা কি হবে? সর্বনাম। সবাই একটু ভালোভাবে খেয়াল করবেন, প্রোনাউনের বাংলাটা হচ্ছে সর্বনাম। এটা একটু আমরা দেখবো। অর্থাৎ
করিম ইজ আ গুড বয়, এখানে করিম একটি নাউন। হি গোস টু স্কুল এভরি ডে, উই শুড টেক কেয়ার অফ আওয়ার ওন চিলড্রেন। এখানে দেখেন হি গোস টু স্কুল এভরি ডে, এখানে হি একটি প্রোনাউন। উই শুড টেক কেয়ার অফ আওয়ার চিলড্রেন, এখানে উই হচ্ছে একটি প্রোনাউন। উপরের উদাহরণগুলোতে করিম নামক একটি ছেলের সম্পর্কে বলা হয়েছে। প্রথমবার তার নাম করিম হিসাবে ব্যবহার করা হয়েছে, পরবর্তীতে যতবার তার নাম আসবে ততবার তার নামের পরিবর্তে প্রোনাউন হিসাবে আমরা হি ব্যবহার করব। প্রোনাউন হিসেবে তার নামের পরিবর্তে কি ব্যবহার করব বলেন তো? হি। এই জায়গাটা দেখেন হি ব্যবহার করা যাবে। তেমনি বিভিন্ন ধরনের নাউন এর জেন্ডার এবং নাম্বার অনুযায়ী প্রোনাউন বসাতে হয়। খুবই ইম্পর্ট্যান্ট একটি সেন্টেন্স। কি বলেছে? তেমনি বিভিন্ন ধরনের নাউন এর জেন্ডার এবং নাম্বার অনুযায়ী প্রোনাউন বসাতে হয়। বিভিন্ন ধরনের নাউন এর জেন্ডার এবং নাম্বার অনুযায়ী প্রোনাউন বসাতে হয়। জেন্ডার এবং নাম্বার অনুযায়ী, এর জন্য দেখেন গত ক্লাসে আমি নাম্বার জেন্ডার পড়িয়ে এসেছিলাম, এবং এই নাম্বার জেন্ডার থেকে আজকে আমি কোশ্চেন করব। ওই রুলগুলো আপনারা হয়তো পড়ে রেখেছেন, এবং ওইখান থেকে যদি কারো কোনো হোম টাস্ক থাকে একটু করে খাতাটা সামনে মেলে রাখবেন, আমি ওইখান থেকে প্রশ্ন করব। দেখেন এখানে নাউনের নাম্বার জেন্ডার অনুসারে কিভাবে পরিবর্তন হচ্ছে। পরিবর্তন হচ্ছে এইভাবে যে, যেমন করিমের পরিবর্তে হি বসেছে, এখানে যদি আমি একটি মেয়ের নাম বসাতাম, মনে করেন নাজমা, তো এখানে নাজমার পরিবর্তে হি বসাতে পারতাম না, সি বসাতে পারতাম। এখানে নাম্বার, নাউনের নাম্বার এবং জেন্ডার অনুসারে প্রোনাউনও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো এটাকে বলা হচ্ছে প্রোনাউন। এরপর আমরা দেখব অ্যাজেকটিভ। আমরা একটা সাধারণ ধারণা নিয়ে নিচ্ছি এখন পার্টস অফ স্পিচের, প্রত্যেকটির আবার ডিটেলস জানবো। অ্যাজেকটিভের অর্থ কি কেউ বলতে পারবেন? অ্যাজেকটিভটা কেমন হয়? যে সকল হ্যাঁ যে বলেন, অবশ্যই সকল বলেন শব্দ বলেন, দ্বারা হচ্ছে। যে সকল শব্দ দ্বারা কোনো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা ইত্যাদি প্রকাশ করা হয় তাকে অ্যাডজেক্টিভ বলে। সুন্দর। এখানে দোষ গুণ যুক্ত শব্দ হতে হবে। দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ। দোষ, গুণ। আমি যদি বলি নাইমা ইজ আ বিউটিফুল গার্ল, এখানে নাইমার একটি গুণ আমি তুলে ধরলাম। নাইমা কেমন? বিউটিফুল। নাইমা কেমন? বিউটিফুল। হি হ্যাজ থ্রি রেড পেন্স। হি হ্যাজ থ্রি রেড পেন্স, এখানে তার কয়টি লাল কলম আছে? সংখ্যা বোঝাচ্ছে, তিনটি। কয়টি? তিনটি। এই যে সংখ্যা, দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, এগুলাকেই অ্যাজেক্টিভ বলে। এর অর্থ হচ্ছে বিশেষণ। অ্যাজেক্টিভের অর্থ হচ্ছে বিশেষণ। যে সকল শব্দ দ্বারা কোনো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করা হয় তাকে অ্যাজেক্টিভ বলে। যেমন নাইমা ইজ আ বিউটিফুল গার্ল, এখানে বিউটিফুল একটি অ্যাজেক্টিভ। হি হ্যাজ থ্রি রেড পেন্স, এখানে থ্রি হচ্ছে অ্যাজেক্টিভ। এই অ্যাজেক্টিভের পরে যেটা আছে তার নাম হচ্ছে ভার্ব বা ক্রিয়া বা কাজ। ভার্ব বা ক্রিয়া বা কাজ, এটা আমরা একটু দেখব। যে শব্দ দ্বারা কোনো কাজ করা, হওয়া বোঝায় তাকে ভার্ব বলে। যেমন হি, সরি, গো, ইট, স্লিপ, বাই, সেল, ওয়াক, রান, সি ইত্যাদি। এখানে প্রত্যেকটি হচ্ছে এক একটি কাজ করা বোঝায়। দেখেন এই ভার্বের ব্যবহারটা আমি একটু আগে বলেছিলাম, এখনো বলছি, খুবই গুরুত্বপূর্ণ এই ভার্বের ব্যবহার। পৃথিবীতে এমন কোনো বাক্য নেই যে বাক্যে ভার্ব নেই। এমন অনেক বাক্য দেখাতে পারবেন, আমি দেখাতে পারবো যেখানে সাবজেক্ট নাই, যেখানে অবজেক্ট নাই। কিন্তু একটা মানুষের ভিতরে যদি রুহু বা আত্মা বা হার্ট যদি মারা যায়, হার্ট যদি বেরিয়ে যায়, হৃদস্পন্দন বন্ধ হয়ে যায়, তার দ্বারায় আর কোনো কাজ হবে না। ভার্বটিও ঠিক তদ্রূপ। এখানে ভার্বের ব্যবহারটা খুব বিশাল, অর্থাৎ এই ভার্বের ব্যবহার বুঝতে পারলেই ইংরেজি ভাষাটা আপনার অর্ধেক বোঝা হয়ে যাবে, অর্ধেক কভার হয়ে যাবে। কি বুঝতে হবে? ভার্বের ব্যবহার। যেমন যদি বলি আই ইট রাইস, আমি ভাত খাই, তো এরপর আমি বলবো আমি ভাত খেয়েছিলাম। এরপর কি বলবো? আমি ভাত খেয়েছিলাম। তো এখানে আমি এবং ভাত এই দুইটা বাংলা শব্দের কোনো পরিবর্তন আমি করিনি। আবার ফিউচার টেন্সে বললাম আমি ভাত খাবো, আমি ভাত খাবো। তো এক জায়গায় বললাম ভাত খাই, এক জায়গায় বললাম ভাত খেয়েছিলাম, এক জায়গায় বললাম আমি ভাত খাবো। আমি এবং ভাত এই দুইটা বাংলা শব্দের কোনো পরিবর্তন আমি ঘটাইনি। আমি ঘটালাম কি? শুধু ভার্বের চেঞ্জ করলাম। এক জায়গায় বলেছি খাই, এক জায়গায় বলেছি খেয়েছিলাম, আরেক জায়গায় বলেছি খাবো। এই যে পরিবর্তন, এটাই মূলত ভার্বের ব্যবহার। এতটুকু কি বুঝতে পারছেন? আরাধ্যা বড়াল, উত্তর দিও। তো এইটা আমাদেরকে খুব ভালোভাবে বুঝতে হবে। যে শব্দ দ্বারা কোনো কাজ করা,
হওয়া বোঝায় তাকেই ভার্ব বলে। যেমন গো, ইট, স্লিপ, বাই, সেল, ওয়াক, রান, সি, প্লে, রাইট, এটসেট্রা। অর্থাৎ এখানে আমাদেরকে এই ভার্ব সম্পর্কে ধারণা দিচ্ছে। উই প্লে ক্রিকেট, উই প্লে ক্রিকেট, এই বাক্যে ভার্ব কোনটি? প্লে। এই বাক্যে ভার্ব কোনটি? প্লে। দেখেন, হি রাইটস আ লেটার, এই বাক্যে ভার্ব কোনটি? রাইটস। এই বাক্যে ভার্ব কোনটি? রাইটস। হি গেভ মি আ গ্লাস অফ ওয়াটার, হি গেভ মি আ গ্লাস অফ ওয়াটার, এখানে গেভ হচ্ছে ভার্ব। তো এখানে ভার্ব সম্পর্কে কি কারো কি কোনো সমস্যা থাকার কথা? ভার্ব আছে? সমস্যা আছে বলতে পারবেন? হুম। না না, ভার্ব মানে কাজ, হ্যাঁ, ভার্ব কাজ মানেই করা কাজ, আমি বোঝায়। জাস্ট এতটুকু চাচ্ছিলাম, ভার্ব মানেই হচ্ছে কাজ। এইভাবে আমাকে একটু হেল্প করবেন, একটু বলবেন, এবং এটার উপরে আরো ডিটেলস আমরা শিখবো। তো প্রথমে আমরা এটা জানলাম, ভার্বের অনেক ক্লাস আমি করাবো, একদিনে ভার্ব কমপ্লিট হবে না। তারপর দেখেন, অ্যাডভার্ব শব্দের অর্থ ক্রিয়া বিশেষণ। ভার্ব এবং অ্যাডভার্ব এরা কিন্তু একই সঙ্গে রিলেটেড, এই দুইটা জিনিস একই সঙ্গে শিখতে হবে। ভার্ব শিখেছি, এখন আমরা দেখবো অ্যাডভার্ব। অ্যাডভার্ব ক্রিয়া বিশেষণ, অ্যাডভার্ব ক্রিয়া বিশেষণ কেমন দেখেন, যেই সকল শব্দ ভার্ব, অ্যাডজেক্টিভ বা অন্য কোনো অ্যাডভার্বকে মডিফাই করে। মডিফাই শব্দের অর্থ হচ্ছে বিশেষায়িত করা, অর্থাৎ ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বকে একটি বিশেষায়িত করবে। তো এই শব্দগুলাকে অ্যাডভার্ব বলা হচ্ছে। কি বলা হচ্ছে? অ্যাডভার্ব। আবার দেখেন, যে সকল শব্দ ভার্ব, অ্যাডজেক্টিভ অথবা অন্য কোনো অ্যাডভার্বকে মডিফাই করে বা কোনো কিছু অ্যাড করে, সেই সকল শব্দগুলাকে অ্যাডভার্ব বলে। যেমন ভেরি, স্লোলি, ওয়েল, কেয়ারফুললি, এটসেট্রা। আবার একটু দেখি, ভেরি, স্লোলি, ওয়েল, কেয়ারফুললি, এটসেট্রা। অর্থাৎ এইখানে অ্যাডভার্ব কেমন, অ্যাডভার্বের বিষয়টা হচ্ছে এটা নাউন, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব সম্পর্কে এটা কিন্তু খুব বেশি একটা অতিরিক্ত তথ্য দিবে। ফজলুল হক সাহেব, আপনি কি বুঝতে পারতেছেন আমার কথা? আমি যেভাবে পড়াচ্ছি আপনার কাছে সহজ মনে হচ্ছে? জি স্যার। এটা আমাকে কোশ্চেন করবেন, আমি তো সব জায়গায় ভেঙে দিচ্ছি, কোশ্চেন থাকার কথা না, তারপরে যদি কখনো থাকে বলবেন, আমি একবারের জায়গায় আরো 2 4 5 বার বুঝাবো। তো দেখেন, এখানে অ্যাডভার্ব সম্পর্কে কথা বলা হচ্ছে। অ্যাডভার্ব হচ্ছে ক্রিয়া বিশেষণ। কেমন? যে সকল শব্দ ভার্বকে মডিফাই করবে, অথবা অ্যাডজেক্টিভকে, অথবা অ্যাডভার্ব কখনো কখনো ওই অ্যাডভার্বকে মডিফাই করবে, অথবা বাক্যে নতুন কোনো কিছু অ্যাড করবে, যোগ করবে, এটাকে বলা হচ্ছে অ্যাডভার্ব। কেমন দেখেন, এইখানে বললাম হি অক্স স্লোলি, খুব ভালোভাবে দেখবেন, সে ধীরে ধীরে হাঁটে বা সে ধীরে হাঁটে। আচ্ছা, সে কেমন ভাবে হাঁটে? ধীরে হাঁটে, একটু আস্তে হাঁটে। এই হাঁটাটা, এই যে ওয়ার্ক, ওয়াক নামক একটি ভার্ব, এই ভার্বটাকে একটু আরো বেশি করে তুলে ধরলো ওর চেহারাটাকে। লোকটি বা সি অর্থাৎ এই মেয়েটি হাঁটে, কেমন হাঁটে? অন্য 10 জন মেয়ের চেয়ে একটু ধীরে ধীরে হাঁটে। এই হাঁটাটাকে মডিফাই করলো কে? এই সোলোলি শব্দটা। এই জন্য এই সোলোলিকে বলা হচ্ছে অ্যাডভার্ব। তারপর একটা দেখেন, হি আস্কড মাই নেম, হি আস্কড মাই নেম জেন্টলি। অর্থাৎ সে আমার নামটা জিজ্ঞাসা করেছিল, কেমন ভাবে? জেন্টলি, খুব ভদ্রভাবে। আচ্ছা, জিজ্ঞাসা করা তো একটা ভার্ব, আস্কড। তো কেমন ভাবে? উগ্রতার সঙ্গে না ভদ্রতার সঙ্গে? ভদ্রতার সঙ্গে। তো এই জেন্টলি শব্দটা এখানে হচ্ছে অ্যাডভার্ব। এইটা ভালোভাবে একটু শিখে ফেলেন। যে কোনো, যখন আমরা একটি বড় একটা পেজ আপনাদের সামনে তুলে ধরবো, ওই পেজের প্রত্যেকটা একটা নিউজ পেপার, ডেইলি স্টার, ওই নিউজ পেপারের প্রত্যেকটা সেন্টেন্সের প্রতিটা ওয়ার্ড কোনটা কোন পার্টস অফ স্পিচ, এটা আপনাদের আইডেন্টিফাই করতে হবে। তো ওই সময়টায় সহজে যেন করতে পারেন, যার কারণে এই পার্টস অফ স্পিচের ক্লাসটা আমি কন্ডাক্ট করছি। অর্থাৎ এখানে অ্যাডভার্বটা আমরা শিখে ফেললাম। অ্যাডভার্ব কি বলছে? যে সকল ভার্ব, অ্যাডজেক্টিভ, যে সকল শব্দ ভার্ব, অ্যাডজেক্টিভ বা অন্য কোনো অ্যাডভার্বকে মডিফাই করে অথবা কোনো কিছু অ্যাড করে, সেই সকল শব্দগুলাকে অ্যাডভার্ব বলে। সেই সকল শব্দগুলাকে অ্যাডভার্ব বলে। যেমন ভেরি, স্লোলি, ওয়েল, কেয়ারফুললি, এটসেট্রা। অ্যাডভার্বের পর কি থাকবে বলেন তো? অ্যাডভার্বের পর থাকবে হচ্ছে প্রেপজিশন। প্রেপজিশন শব্দের অর্থ হচ্ছে পদান্বয়ী অব্যয়। প্রেপজিশন শব্দের অর্থ হচ্ছে পদান্বয়ী অব্যয়। খেয়াল করবেন, বাংলায় পিরি শব্দের অর্থ পূর্বে, এই প্রেপজিশনের ব্যবহারটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। বাংলায় পিরি শব্দের অর্থ পূর্বে, আর পজিশন শব্দের অর্থ হচ্ছে অবস্থান।
তাই খুব সহজেই বোঝা যায় যে যে সব শব্দ যে সব শব্দ নাউন বা প্রোনাউনের পূর্বে বসে, কিসের পূর্বে বসবে? নাউন বা প্রোনাউনের। আমি এইখানে কথা না বলে একটু উদাহরণ আগে দেখি। উদাহরণটা এক্সাম্পল দেখেন। এখানে একটা এক্সাম্পল আমি লিখেছি, দা বুক ইজ অন দ্য টেবল। দা বুক ইজ অন দ্য টেবিল, অর্থাৎ এখানে বইটা কিসের উপরে আছে, আমি বাক্যটা যদি এইভাবে বলি, দা বুক ইজ দ্য টেবিল, দা বুক ইজ দ্য টেবিল, এটা মনে হচ্ছে কোথায় কি যেন একটি বাদ থেকে যাচ্ছে। একটা আহ মানুষ যখন সুন্দরভাবে সাজে, সুন্দর পোশাক পরে, বিভিন্ন অর্নামেন্ট, ঘড়ি, মহিলাদের ক্ষেত্রে তার সুন্দর নাকের নোলক, ইয়াররিং, এগুলা পরে দেখবেন একটু বেশি ভালো দেখা যায়। তো এখানে প্রিপজিশনটাও কিন্তু ঠিক তদ্রূপ। দা বুক ইজ অন দা টেবিল বলছে প্রি শব্দের অর্থ পূর্বে, আর পজিশন শব্দের অর্থ অবস্থান। কিসের পূর্বে অবস্থান? এখানে বলছে খুব সহজেই বোঝা যায় যে যে সকল নাউন, যে সকল শব্দ নাউন বা প্রোনাউনের পূর্বে অবস্থান করে বাক্যের অন্যান্য অংশের সাথে ওই নাউন বা প্রোনাউনের সম্পর্ক স্থাপন করে, তাকে প্রেপোজিশন বলে। যেমন ইন, অন, আন্ডার, উইথ, অ্যাট, ওভার, অফ, বিলো, এটসেট্রা। অর্থাৎ এখানে দা বুক ইজ অন দা টেবিল, বইটা কোথায় আছে? টেবিলের উপরে। দেখেন দা টেবিল আর দা বুক ইজ, এই দেখেন দুইটা পার্ট আমি একটু আলাদা করলাম, আলাদা কালার দিয়ে হাইলাইট করলাম। এখানে কি বললাম? দা বুক ইজ আর দা টেবিল, এই দুইটা বাক্যের ভিতরে, দুইটা পার্টের ভিতরে সংযোগ স্থাপন করেছে অন। অন, অর্থাৎ এখানে দা বুকের সঙ্গে দা টেবিলের একটা সম্পর্ক ঘটিয়ে দিয়েছে অন, এবং এই অনটাকে বলা হচ্ছে প্রেপোজিশন। রহিম ইজ হাইডিং, রহিম ইজ হাইডিং বিহাইন্ড দ্য ট্রি। তো এখানে দেখেন প্রত্যেকটা বাক্যের দুইটা তিনটা পার্ট বা নাউন বা প্রোনাউনের সঙ্গে সম্পর্ক ঘটিয়ে দিচ্ছে কে? এই প্রেপোজিশন। প্রথম দিকে তাকালে আমরা দেখতে পাই যে যদি আমরা নাউনের পূর্বে কোনো প্রেপোজিশন না বসাই, তাহলে দা টেবিল নাউনটি বাক্য থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আমি যদি বাক্যটা এইভাবে বলি, দা বুক ইজ দা টেবিল, তাহলে এটা কিন্তু তেমন ভালো হলো না। বাক্য থেকে দা টেবিলটা বিচ্ছিন্ন হয়ে গেল, অন বসানোর সাথে সাথেই সেই বাক্যের সাথে সংযুক্ত হয়ে যায়। কে সংযুক্ত হয়ে যায়? দা টেবিল। ঠিক একইভাবে বাকি সেন্টেন্স গুলাতেও বাহাইন্ড এবং ফ্রম একইভাবে কাজ করেছে। তো এখানে একেবারে সহজ, বাংলায় প্রি শব্দের অর্থ পূর্বে আর পজিশন শব্দের অর্থ অবস্থান। তাই খুব সহজেই বোঝা যায় যে যে সকল নাউন বা প্রোনাউন, যে সকল শব্দ নাউন বা প্রোনাউনের পূর্বে অবস্থান করে, পূর্বে মানে কি আগে, পূর্বে অবস্থান করে বাক্যের অন্যান্য অংশের সাথে ওই নাউন বা প্রোনাউনের সাথে সম্পর্ক স্থাপন করে, তো ওই যে শব্দটি সম্পর্ক স্থাপন করে দিল, ওই শব্দটিকে বলা হচ্ছে প্রেপোজিশন। যেমন দা বুক ইজ অন দা টেবিল, এখানে দা বুকের সঙ্গে টেবিলের একটি সম্পর্ক ঘটিয়ে দিয়েছে অন, এই অনটাকে বলা হচ্ছে প্রিপোজিশন। এতটুকু কি বুঝতে পারছেন প্রিপোজিশন কেমন হয়, চেহারা কেমন? জি স্যার। যদি কোথাও, যদি কোথাও না বুঝেন আমাকে বলবেন, আমি আবার সেখানে থেমে যাব, সেখান থেকে আবার বুঝাবো। এরপর আমাদের রয়েছে কনজাংশন। কনজাংশন কি? কনজাংশন হচ্ছে যে সকল ওয়ার্ড একাধিক শব্দ, একটু ভালোভাবে খেয়াল করবেন, একাধিক শব্দ, দেখেন আমি একটু কালার করে দিলাম, এখানে হাইলাইট করলাম, যে ওয়ার্ড একাধিক শব্দ, বাক্য কিংবা, যে ওয়ার্ড একাধিক শব্দ, বাক্য কিংবা ক্লজকে সংযুক্ত করে, তাদেরকে কনজাংশন বলে। এইখানে আমি একটা উদাহরণ দিতে পারি। বাংলাদেশের উত্তর অংশ এবং দক্ষিণ অংশের মাঝ বরাবর একটি বড় নদী চলে গিয়েছে, যেটাকে আমরা পদ্মা নদী বলি। তো এই পদ্মা নদী থাকার কারণে দুই বঙ্গ আলাদা হয়ে গিয়েছিল, কনজাংটেড ছিল না। তো যখন এখানে পদ্মা সেতু তৈরি করা হলো, পদ্মা সেতু হওয়ার ফলে উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গকে সংযুক্ত করে দেওয়া হলো। এই পদ্মা সেতুর কাজ যা, এই কনজাংশনের কাজও তাই। যে ওয়ার্ড একাধিক শব্দ, বাক্য কিংবা ক্লজকে সংযুক্ত করে, তাদেরকে কনজাংশন বলে। তাদেরকে কি বলে? কনজাংশন বলে। সাইফ অ্যান্ড সৌরভ আর গুড ফ্রেন্ডস। সাইফ, সৌরভ, এটা আমি যদি বলতাম সাইফ সৌরভ ভালো বন্ধু, এইটা কিন্তু বাক্যটা ভালো শোনায় না, এটা ভুল হয়ে যেত। এখানে কি করলাম? সাইফ অ্যান্ড সৌরভ, সাইফ এবং সৌরভ ভালো বন্ধু। তো দেখেন সাইফ এবং সৌরভের ভিতরে সংযোগ স্থাপন, সম্পর্ক তৈরি করে দিল কে? এই অ্যান্ড নামক একটি কনজাংশন।
আকাশ ইজ আ বয়, আকাশ ইজ আ বয় বাট মৌ ইজ আ গার্ল। আকাশ একজন ছেলে কিন্তু মৌ একজন মেয়ে। দুইটা ক্লজকে সংযুক্ত করছে, মৌ ইজ আ গার্ল, আকাশ ইজ আ বয়, দুইটা ক্লজ। ক্লজের বাংলা অর্থ হচ্ছে বাক্য অংশ। এটার উপরে ডিটেইলস ক্লাস পাবেন আপনারা। তো কি বলছে, আকাশ ইজ আ বয়, মৌ ইজ আ গার্ল, এই দুটো বাক্যকে সংযুক্ত করেছে বাট নামক একটি কনজাংশন। এইটাকে বলা হচ্ছে দুইটা ক্লজ। এই দুইটা ক্লজকে সংযুক্ত করেছে কে, বাট। এই বাটটাকে বলা হচ্ছে কনজাংশন। যেসব ওয়ার্ড একাধিক শব্দ, বাক্য কিংবা ক্লজকে সংযুক্ত করে তাদেরকে কনজাংশন বলে, তাদেরকে কনজাংশন বলে। অ্যান্ড, অর, বাট, ইয়েট, ফর, নর, এটসেট্রা, এগুলো কিন্তু কনজাংশনের উদাহরণ। এগুলো কিসের উদাহরণ, কনজাংশনের উদাহরণ। এখানে আমরা আরো একটু ভালোভাবে দেখতে পারবো, she gave me she gave me the letter and then she quickly went। অর্থাৎ এখানে সে আমাকে একটি চিঠি দিয়েছিল এবং সে দ্রুত চলে গিয়েছিল। অ্যান্ড দ্বারা দুটো বাক্যকে সংযুক্ত করা হচ্ছে। তাহলে আমি মনে করি কনজাংশন কি, সংযোজক অব্যয়। এটা কি করবে, একাধিক শব্দ, বাক্য কিংবা ক্লজকে সংযুক্ত করে তাদেরকে কনজাংশন বলে। এরপর আমরা দেখব ইন্টারজেকশন। ইন্টারজেকশন শব্দের অর্থ হচ্ছে আবেগ সূচক অব্যয়। ইন্টারজেকশন শব্দের অর্থ কি বলেন তো, আবেগ সূচক অব্যয়। যেমন দেখেন, হঠাৎ করে মনের আবেগ কিংবা অনুভূতির কোনো পরিবর্তন প্রকাশ করা হয়, তাকে ইন্টারজেকশন বলে। হঠাৎ মনের সুখ, দুঃখ, আনন্দ, বেদনা ইত্যাদি প্রকাশ পাবে যে শব্দের মাধ্যমে, তাকে ইন্টারজেকশন বলবো। কেমন, যদি বলি এলাস হার ফাদার ইজ ডেড, হঠাৎ করে আপনার কাছে সংবাদ আসলো আপনার বান্ধবীর বাবা মারা গিয়েছে, আপনি বলছেন এলাস হার ফাদার ইজ ডেড। এই যে বললেন হায় তার বাবা মারা গিয়েছে, মনের ভিতরে একটা বেদনা, একটা দুঃখ জেগে উঠলো। আবার কোথাও আমরা খেলতে গিয়েছি অন্য টিমের সঙ্গে, তো আমরা জয়লাভ করেছি, আমরা বললাম হুররে, উই হ্যাভ ওন দা গেম, আমরা কি মজা, আমরা খেলায় জয়লাভ করেছি। তো এখানে এলাস, হুররে, ওহ হোয়াট আ বিউটিফুল গার্ল শি ইজ, ওহ হোয়াট আ বিউটিফুল গার্ল শি ইজ, কি সুন্দর একটা সুন্দর বালিকা, ওহ কি সুন্দর একটা সুন্দর মেয়ে। তো এই এলাস, হুররে, ওহ, এগুলা হচ্ছে ইন্টারজেকশন। যে শব্দ বললে আমাদের মনের আবেগ, সুখ, দুঃখ, হঠাৎ বেদনা ইত্যাদি প্রকাশ পায়, সেগুলাকে ইন্টারজেকশন বলে। অর্থাৎ 8 প্রকার পার্টস অফ স্পিচ সম্পর্কে আমরা একটি ডিটেলস ধারণা কিন্তু এখানে পেলাম, যে প্রত্যেকটা পার্টস অফ স্পিচ কেমন হয়, এটা কিন্তু আমরা একটা ধারণা পেলাম। এই যে 8 প্রকার পার্টস অফ স্পিচ সম্পর্কে আমি ধারণা দিয়েছি, আপনারা কি বুঝতে পারছেন যে এই পার্টস অফ স্পিচ গুলা কিভাবে কাজ করে, কিভাবে আমরা আইডেন্টিফাই করব? এবং এর উপরে আপনাদের ডিটেলস ক্লাস থাকবে কিন্তু। এখন শুধু এই প্রত্যেকের চেহারা আপনার সামনে আনলাম, কার চেহারা কেমন, কে কালো, কে ধলো, কে খাটো, কে বেটে, কে লম্বা। একটু হলেও কি বুঝতে পেরেছেন পার্টস অফ স্পিচ কেমন হয়? জি স্যার। দেখেন, ধন্যবাদ সবাইকে। পার্টস অফ স্পিচের পরে আমরা শিখবো কি, পার্টস অফ স্পিচের পরে আমরা শিখবো হচ্ছে প্র্যাকটিক্যাল ইউজ অফ প্রেপোজিশন। দেখেন এই প্রেপোজিশনের ব্যবহারটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ, সেই জায়গাটা আমরা একটু দেখবো যে প্রেপোজিশনটা কেমন হয়। প্রেপোজিশনের ব্যবহারটা কিন্তু আমরা খুব ভালোভাবে দেখবো। জাস্ট ওয়েট আ মিনিট। আমাদের 8 প্রকার পার্টস অফ স্পিচের ভিতরে প্রেপোজিশন একটি গুরুত্বপূর্ণ পার্টস অফ স্পিচ। কারণ যে কোনো বাক্য তৈরি করতে হলে বেশিরভাগ সময় প্রেপোজিশনের ব্যবহার প্রায় প্রতিটা বাক্যে হয়ে থাকে। এই শব্দটুকু খেয়াল করবেন, কি বলা হচ্ছে, বেশিরভাগ সময়ে প্রেপোজিশনের ব্যবহার প্রায় প্রতিটা বাক্যে হয়ে থাকে। এজন্য আমরা এই লেসনটিতে প্রেপোজিশনের বিস্তারিত ব্যবহার শিখব, কারণ প্র্যাকটিক্যাল স্পিকিং এন্ড রাইটিং এ প্রেপোজিশনের সঠিক ব্যবহার জানা গুরুত্বপূর্ণ। এই প্রেপোজিশনের ব্যবহার আমাদের খুবই গুরুত্বপূর্ণ। প্রেপোজিশন একটি সেন্টেন্স বা বাক্যের অলংকার। কি বলা হচ্ছে, প্রেপোজিশন একটি সেন্টেন্স বা বাক্যের অলংকার। ওই যে আমি বলেছি, একটা মেয়ে তাকে যদি সুন্দর ড্রেস পরিয়ে দেওয়া হয়, তার নাকের নলক, তার কানের রিং, তার হাতে যদি একটি ঘড়ি, তার চুলের খোপা, বা এইভাবে তাকে যদি সাজানো হয়, তাকে দেখতে কেমন লাগে, ভালো লাগে না? এখানেও ঠিক তদ্রূপ। অর্থাৎ এইটা কিন্তু বাক্যের একটা অলংকার। যেমন একজন মানুষের সৌন্দর্য বাড়িয়ে দেয় অলংকার, প্রেপোজিশনও ঠিক বাক্যের
অর্থের সৌন্দর্য বাড়িয়ে দেয়। প্রি শব্দের অর্থ হচ্ছে পূর্বে, আর পজিশন শব্দের অর্থ হচ্ছে অবস্থান। অতএব যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের পূর্বে বসে সেন্টেন্সের সাথে অন্যান্য ওয়ার্ডের সম্পর্ক স্থাপন করে তাকে প্রেপোজিশন বলে। দেখেন আমরা উপরে প্রেপোজিশন পড়ে আসছি না, সেই প্রেপোজিশনের এখন এখানে একটু ডিটেইলস বা আরো গভীরভাবে আমরা ভিতরে ঢোকার চেষ্টা করছি। কি বলা হচ্ছে? হি গোস টু স্কুল, এখানে প্রেপোজিশন কি? টু। হি গোস টু স্কুল, এখানে প্রেপোজিশন কি? টু। উই লিভ অন রাইস, আমরা ভাত খেয়ে বাঁচি। তো এই বাক্যটা আমরা যদি এইভাবে বলতাম, উই লিভ রাইস, আমরা বাঁচি ভাত, বা আমরা ভাত বাঁচি, এটা কি কখনো ভালো বাক্য হয়? এটা ভুল হয়ে গেল। উই লিভ রাইস এ কখনো বাক্য হয় না। এখানে উই লিভ অন, লিভ অন শব্দের অর্থ হচ্ছে খেয়ে বাঁচা। উই লিভ অন রাইস, আমরা ভাত খেয়ে বাঁচি। হি কেম ফ্রম ইউকে, আই কেম ফ্রম ইউকে, এখানে দেখেন ফ্রম, আমি যদি বলি আই কেম ইউকে, আমি ইউকে আসি, এ হয় না। আই কেম ফ্রম ইউকে। টু প্রথম বাক্যে, দ্বিতীয় বাক্যে ওয়ান, এবং তৃতীয় বাক্যে ফ্রম, এইটা যখন ব্যবহার করলাম তখন একটি ছেলে বা মেয়েকে যেমন অলংকার পরিয়ে দিলে ভালো দেখা যায়, এখানেও কিন্তু এই বাক্যকে আমরা অলংকার পরিয়ে দিলাম। কি করলাম? অলংকার দিয়ে দিলাম। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে প্রেপোজিশন হচ্ছে বাক্যের অলংকার। অর্থাৎ আমাদের 8 প্রকার পার্টস অফ স্পিচের ভিতরে একটা গুরুত্বপূর্ণ পার্টস অফ স্পিচ হচ্ছে প্রেপোজিশন। উপরের সেন্টেন্স তিনটি যথাক্রমে টু, ফ্রম, অন, এই ওয়ার্ড তিনটি স্কুল, ইউকে এবং রাইসের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছে। সুতরাং টু, ফ্রম, অন হচ্ছে তিনটি প্রেপোজিশন। এইবার আমরা দেখব প্রেপোজিশন ডিকশনারি। দেখেন এই যে স্পিক ইংলিশ উইথ সোনামুখ বইটি আপনাদের কাছে মনে হয় পৌঁছে গেছে। এই বইতে প্রেপোজিশন ডিকশনারি নামক যে ইয়েটা দেখানো হয়েছে, বা এখানে আমি যে প্রেপোজিশন ডিকশনারি, এটা আপনারা অন্য কোনো গ্রামার গাইডে ওইভাবে আপনারা পাবেন না। কিন্তু এই প্রেপোজিশন ডিকশনারিটা যদি ভালোভাবে একটু নিতে পারেন, ইংলিশ ল্যাঙ্গুয়েজটার প্রেপোজিশন চ্যাপ্টারে আর কোনো সমস্যা থাকবে না। এটার নাম দেওয়া হয়েছে প্রেপোজিশনস ডিকশনারি। টু, টু কোথায় বসে? নির্দিষ্ট দিকে, প্রতি, পর্যন্ত বোঝাতে টু বসে। টুয়ার্ডস কোথায় বসে? অনির্দিষ্ট কোনো গন্তব্য বোঝাতে বা লক্ষ্য অর্জন করা বোঝাতে টুয়ার্ডস বসে। আমি এখানে একটু ব্যাখ্যা দিব, দেখেন। নির্দিষ্ট কোনো দিকে, প্রতি বা পর্যন্ত বোঝাতে টু বসে। নির্দিষ্ট, যেমন আই এম গোয়িং টু স্কুল, আমি স্কুলের দিকে যাচ্ছি, অর্থাৎ এখানে আমি স্কুলেই কিন্তু যাব, স্কুলের দিকে যাচ্ছি। আর টুয়ার্ডস কি? অনির্দিষ্ট কোনো গন্তব্য বোঝাতে বা লক্ষ্য অর্জন করা বোঝাতে টুয়ার্ডস বসে। আই এম গোয়িং টুয়ার্ডস মাই ইউনিভার্সিটি, এখানে আমি ইউনিভার্সিটির দিকে যাচ্ছি, অর্থাৎ বাড়ি থেকে ওই দিকে রওনা দিলাম, কিন্তু আমি ওই গন্তব্যে, অনির্দিষ্ট গন্তব্য, আমি ওখানে পৌঁছাতেও পারি, অথবা আমি রাস্তায় অন্য কোথাও দেরি করতে পারি। এই অর্থে টুয়ার্ডস ব্যবহার করব। আর টু কোথায়? কাছে, দিকে, প্রতি, নির্দিষ্ট কোনো দিকে, প্রতি বা পর্যন্ত বোঝাতে। আই এম গোয়িং টু স্কুল, এখানে আমি স্কুলের দিকে যাচ্ছি, মানে আমি স্কুল পর্যন্ত পৌঁছাবো। অ্যাট এর ব্যবহারটা দেখেন, এই প্রেপোজিশন ডিকশনারি খুব ভালোভাবে এটা নিতে হবে। অ্যাট এর ব্যবহার, অ্যাট কোথায় বসে? স্থান বা সময় বোঝাতে, বা নির্দিষ্ট সময়ের পূর্বে অ্যাট বসে। এটার ব্যবহারও কিন্তু আমরা একটু পরে পাবো। জাস্ট এখানে আমরা একটু সংজ্ঞাটা দেখব। নির্দিষ্ট, সরি, স্থান বা সময় বোঝাতে নির্দিষ্ট সময়ের পূর্বে কি বসে? অ্যাড বসে। ইন কোথায় বসে? মাস বা বছর, কোনো বড় স্থান, কোনো ভাষা বা বিষয়, কোনো কিছুর মধ্যে বোঝাতে ইন বসে। কি বসে? ইন বসে। সম্পর্কে বোঝাতে অ্যাবাউট বসে, সম্পর্কে বোঝাতে অ্যাবাউট বসে। বিটুইন, দুইজন ব্যক্তির মধ্যে বোঝাতে বিটুইন বসে। দুইজন ব্যক্তির মধ্যে বোঝাতে কি বসে বলেন তো? বিটুইন বসে। এমং কোথায় বসে? দুইয়ের অধিক ব্যক্তির মধ্যে বোঝাতে এমং বসে। এগেইনিস্ট, বিরুদ্ধে। অ্যাক্রস, অতিক্রম। আফটার, পরে। এগুলা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট প্রেপোজিশন। ডে টু ডে লাইফে, প্র্যাকটিক্যাল লাইফে যেগুলো লাগে, আমি জাস্ট সেগুলো নিয়েই কথা বলছি। বিফোর শব্দের অর্থ হচ্ছে আগে। অন কিভাবে? স্থির বস্তু স্পর্শ করে, হ্যার ইউ ক্যান সি, অন, স্থির বস্তু স্পর্শ করে বোঝাতে কোনো তারিখ বা বারের পূর্বে অন বসে। অ্যাভাব, স্থির বস্তু, অ্যাভাব কোথায় বসে? স্থির বস্তু স্পর্শ না করে উপরে বোঝাতে অ্যাভাব বসে। এর প্রত্যেকটির ব্যবহার আমরা দেখব। ওভার কোথায় বসে? চলমান বস্তু, চলমান বস্তু স্পর্শ না করে উপরে বোঝাতে সমগ্র অর্থে ওভার বসে। আন্ডার কোথায় বসে? কোনো কিছুর নিচেই বোঝাতে, কারো চেয়ে বয়সে ছোট বোঝাতে আন্ডার বসে। বিলো কোথায় বসে? অবস্থান বা পদমর্যাদা বা গুণগত মানের দিক থেকে নিচে বোঝাতে বিলো বসে। বাহাইন্ড কোথায় বসে?
পিছনে বোঝাতে। বিয়ন্ড নির্দিষ্ট সময় পর বা কল্পনার বাহিরে, সামর্থ্যের বাহিরে বোঝাতে বিয়ন্ড শব্দটি ব্যবহার করা হয়। ইনটু প্রবেশ বা গতিশীল অবস্থা, রূপ পরিবর্তিত হওয়া, দলে দলে ভাগ হওয়া বোঝাতে ইনটু ব্যবহৃত হয়। কি হয়? ইনটু ব্যবহার করা হয়। দেখেন এইখানে এই যে প্রেপোজিশন ডিকশনারি, এটা আপনাদের হোম টাস্ক থাকবে, হোমওয়ার্ক থাকবে, এগুলো পড়ে ফেলবেন। পরবর্তী ক্লাসে এখান থেকে আমি কোশ্চেন করব। ইউজ আ প্রেপোজিশন, নিম্নে প্রেপোজিশনের 30টি ব্যবহার দেওয়া হলো। আমাদের প্রতিনিয়ত দৈনন্দিন জীবনে আমরা যেখানে যেখানে প্রেপোজিশনের ব্যবহার করি, ঠিক সেই জায়গায় 30টা ইম্পর্টেন্ট প্রেপোজিশনের ব্যবহার আমরা একটু দেখব। ইউজ অফ অ্যাট, কিসের ব্যবহার দেখব? প্রথমে আমরা অ্যাট এর ব্যবহার দেখব। আমরা সকালে ঘুম থেকে উঠেই কিন্তু এই অ্যাটের ব্যবহার করি। যেমন দেখেন, ছোট স্থান, শহর বা জায়গার পূর্বে অ্যাট বসে। আমি মিরপুর শহরে বাস করি বা মিরপুর এরিয়ায় বসবাস করি, ঢাকা শহরের। আই লিভ অ্যাট মিরপুর, হি লিভস অ্যাট নোয়াখালী। তারপর কি? নির্দিষ্ট সময় বোঝাতে অ্যাট বসে। আই গো টু স্কুল অ্যাট 9 AM, হি গোস টু ইউনিভার্সিটি অ্যাট 10 AM। দূরত্ব বোঝাতে অ্যাট বসে। কি বোঝাতে? দূরত্ব বোঝাতে। ঢাকা ইজ অ্যাট 200 কিলোমিটার ফ্রম হেয়ার, সিলেট ইজ 100 কিলোমিটার ফ্রম হেয়ার। দামের পূর্বে অ্যাট বসে। পটেটো সেলস অ্যাট 50 টাকা পার কেজি, আলু 50 কেজি টাকা দরে প্রতি কেজি বিক্রয় হয়। অ্যাপেল সেলস অ্যাট 150 টাকা পার কেজি। বয়স বোঝাতে অ্যাট বসে। হি পাস্ট এসএসসি অ্যাট 16, হি পাস্ট এইচএসসি অ্যাট 18। তো এইখানে দেখেন, একদিনে যদি আমরা বেশি কিছু দেখে ফেলি, এটা আমাদের কিন্তু নিতে কষ্ট হবে। তো জাস্ট আজকে যতটুকু পড়ালাম, আপনাদের হোম টাস্ক দিয়ে দিলাম। হোম টাস্কটা থাকবে এই প্রেপোজিশন ডিকশনারি থেকে এইগুলো একটু পড়বেন, এবং এইখানে প্রেপোজিশনের যে প্র্যাকটিক্যাল ব্যবহার, এই ব্যবহারগুলো একটু পড়বেন। পরবর্তী ক্লাসে আমি এখান থেকে কোশ্চেন করব। এম আই ক্লিয়ার? Yes, sir. দ্যাটস অল ফর টুডে। হ্যাঁ, বলেন বলেন বলেন। হুম। ও, দেওয়া হয়নি? এখনই দিয়ে দিচ্ছি, এখনই দিচ্ছি, এখনই পেয়ে যাবেন। দ্যাটস অল ফর টুডে, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। হ্যাঁ, এখনই দিয়ে দিব। গুড নাইট টু এভরিবডি, থ্যাংক ইউ। হ্যাঁ ভাইয়া, আপনি যে 1 ঘন্টা পরে ক্লাসটা নিবেন না, হুম। তো আমি ওইটাই তো, আপনি আমারে লিংক দেন না, আমার হাজবেন্ডকে লিংক দেন, তাহলে একটু তো আমি পাবো না। আমার হাজবেন্ড তো কাজে বাইরে।